এখন সংখ্যালঘু যারা আছে তাদেরকে তো সংখ্যাগুরুরা মনে করে, বিশেষ করে রাজনীতিবিদরা গণিমতের মাল মনে করে। আমরা একটা রাষ্ট্র পেয়েছি, আমরা এখনো একটা জাতি হয়ে উঠতে পারিনি। আপনাকে পছন্দ হইল না, আমি দলবল নিয়ে আপনার উপরে চড়াও হইলাম, এই স্বাধীনতাটাও কিন্তু আগে ছিল না। তখন মনে হইতো এরশাদ স্বৈরাচার, কিন্তু পরে দেখলাম এরশাদের পরে যারা আসছে তারা তো ডবল স্বৈরাচার। আমার কাছে তো এখন আইয়ুব খানকে অনেক গণতান্ত্রিক মনে হয়, ইয়াহিয়া খানকে গণতান্ত্রিক মনে হয়। দেখলাম একটা স্বৈরশাসক সরিয়ে আরেকটা স্বৈরশাসক এসেছে, কোনো ফেরেস্তা তো আসে নাই। বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে, উলটপালট ঘটায়, অভ্যুত্থান ঘটায়, সবই কিন্তু হচ্ছে শহর কেন্দ্রিক। চর্চার আলাপে আজ আমাদের অতিথি লেখক গবেষক মহিউদ্দিন আহমদ। মহিউদ্দিন ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আপনি তো গ্রাম থেকে আসলেন। গ্রাম এবং শহর এই দুটোর মধ্যে কিভাবে আমরা দেখি? এই প্রসঙ্গে আমার শিক্ষক রেহমান সোবহানের বইয়ের একটা কথা মনে পড়ে গেল। তার যে মেমোয়ার্স আনট্রাঙ্কুইল রিফ্লেকশনস, প্রথম পার্টটা। তো উনি যখন ক্যামব্রিজ থেকে এলেন ঢাকায়, তো তার বাবা তাকে তার ব্যবসায় ঢুকিয়ে দিয়েছে। তাদের ট্যানারি ছিল একটা হাজারীবাগে। তো উনি রোজ সেখানে যেতেন সকালে, আবার ওখান থেকে বিকালে চলে আসতেন। তো উনি বললেন, আমি যখন ঢুকি হাজারীবাগে মনে হয় আমি জাহান্নামে যাচ্ছি, আর যখন আমি বেরিয়ে আসি তখন মনে হয় আমি জান্নাতে আসছি। মানে উনি ওই ট্যানারির ওই পরিবেশটাকে ব্যাখ্যা করতে চেয়ে। তো আমারও অনেকটা ওই রকমই মনে হয় যে আমি যখন গ্রামে যাই মনে হয় যে বেহেশতে আছি, আলো বাতাস খোলা, তিতাস নদীর মাছ, গাছের ফল। আর যখন ঢাকায় আসি তখন মনে হয় দোজখে আসতেছি, ধুলা বালি, গাড়ির আওয়াজ, শব্দ, মানুষের ছোটাছুটি, চারিদিকে কংক্রিটের জঙ্গল। তো এইভাবে আর কি। এই যে শহরে সামনে নির্বাচন নিয়ে একটা উত্তেজনা, প্রতিদিনই মিছিল সমাবেশ, নেতাদের বক্তৃতা। গ্রামে এই নির্বাচনে কোনো পরিবেশ, কোনো রকম উত্তাপ আছে কি লক্ষ্য করছেন? মানে আমি তো একেবারে গ্রামে, বাট উপজেলা শহরগুলিতে কিছু কিছু পাওয়া যায়। যেমন আমি আসার পথে উপজেলা শহরের ভেতর দিয়ে আসছি রাস্তাটায়, তো দেখলাম কয়েকজন। উপজেলা মানে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস উপজেলা? না না, এটা হচ্ছে বাঞ্ছারামপুর। ও, বাঞ্ছারামপুর। তো আসছি, তো আমি যে গাড়িতে আসছি দেখলাম যে গাড়িটা আটকায় দিল কয়েকজন। ওরা একটা জ্যাকেট পরায়, ওই যে কি গ্রাম পুলিশ বা ওই যে পুলিশের লোকের এক ধরনের জ্যাকেট পরে না, গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা ওইরকম আর কি। তো একটা জ্যাকেট পরা কয়েকজন ইয়াং ছেলে গাড়ি আটকায় দিল। একটু পরে বুঝলাম যে একটা মিছিল নাকি আসবে। কি মিছিল? একটা রাজনৈতিক দলের মিছিল। এবং তখনও আসে নাই। এই যে আমাদের এখানে দেখেন না, এই যে প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যান 2 ঘন্টা আগে থেকে। প্রধানমন্ত্রী না, এখন প্রধান উপদেষ্টা। না, যেতেন যখন, এখন তো প্রধান উপদেষ্টার আমার দেখা হয় না, কিন্তু যখন ঢাকায় থাকতাম দেখতাম যে প্রধানমন্ত্রী গেলে তার 2 ঘন্টা আগে থেকেই পুলিশ কারফিউ দিয়ে দেয় রাস্তায়। তো ওই রকম আর কি। তো রাস্তাঘাট রাজনীতি দলগুলোর দখলে চলে যাবে এখনই। আর যে দল যত ছোট তাদের মিছিলটা কিন্তু সেরকম, তারা বেশি রাস্তা আটকায়, মানে তারা আড়াআড়িভাবে হাঁটে, এক সাইড দিয়ে যে যাবে তা না, এবং তাদের কিছু বলা যাবে না। তো এই রাজনৈতিক দলের এই যে এটা এক ধরনের বলবো যে অনেকটা বলবো সন্ত্রাস, পথচারীকে এবং গাড়ি ঘোড়াকে আটকে তারপরে যে হম্বিতম্বি করা, এই কালচার থেকে আমরা বের হইতে পারলাম না। না, আপনার গ্রামের অভিজ্ঞতা তো এটা কদাচিৎ, মানে গ্রামে এটা নাই, কিন্তু শহরে যেটা হচ্ছে, শহরে এটা আমি শহরের কথাই বললাম আর কি। এবং গ্রামে এটা নাই। গ্রামে ধরেন না, গ্রামে তো সবাই অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। যেমন এখন একটা ধান কাটা হলো, আবার আরেকটা লাগানো হবে, সর্ষে বোনা হবে, রবি শস্য, তাই না? তো তাদের তো ব্যস্ততা। কৃষক তো প্রতিদিন মাঠে যায়, তার হরতালও নাই, অবরোধও নাই, ছুটিও নাই। কিন্তু আমরা শহরে এই হরতাল অবরোধ রাস্তা আটকানো থেকে রেহাই পেতে পারি কিভাবে? পাই না, কারণ এই জিনিসগুলোকে আমরা অতীতে গ্লোরিফাই করেছি। আমরা মনে করেছি যে হরতাল খুব ভালো জিনিস, অতএব এটাকে সমর্থন করতে হবে। কত বেশি দিন হরতাল ডাকতে পারে। হরতালের বিরোধিতা মানে হচ্ছে জনমানুষের আকাঙ্ক্ষার বিরোধিতা। এইভাবে আমরা জিনিসটাকে, যেমন এই দেশে হরতাল হতো কিভাবে, আমার জানা মতে আমি যেটা দেখছি যে ৬২-র আন্দোলন থেকে যদি আমরা শুরু করি, যে
ভোরবেলা দুই একটা বাস টাস পোড়ায় দিত, তারপরে একটা আতঙ্ক ছড়ায় পড়তো, তারপরে গাড়ি। এবং আগের দিন রাতে একটা মশাল মিছিল হতো। মশাল মিছিল আরও পড়ে, কিন্তু যাই হোক হতো, ভয়ে লোকজন দোকানপাট খুলতো না, তারপরে আতঙ্কে কেউ গাড়ি ঘোড়া বের করতো না, সবাই বলতো হরতাল সফল হয়েছে। তো এইভাবে হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখা। কিন্তু এইটাকে আমরা আন্দোলন বলতাম, আমরা বলতাম যে এটা একটা আন্দোলন, এটা একটা প্রগতিশীল ব্যাপার, হ্যাঁ, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। কিন্তু হরতাল দিয়ে যে শাসক গোষ্ঠীর কিচ্ছু দেয় আসে না, ক্ষতি হয় মানুষের, মানুষের দোকানপাট বন্ধ থাকে, ব্যবসা ক্ষতি হয়, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, তাতে সরকারের কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি বললেন যে সরকারের কিছু যায় আসে না, আমরা তো দেখছি যে হ্যাঁ। এই আন্দোলন অবরোধ হরতাল করে একাধিক স্বৈরশাসককে বিতাড়িত করা গেছে। হ্যাঁ, কিন্তু পরে তো আমরা দেখলাম একটা স্বৈরশাসক সরিয়ে আরেকটা স্বৈরশাসক এসেছে, কোনো ফেরেস্তা তো আসে নাই। তো সুতরাং আমরা যেটা দেখি, আপাত দৃষ্টিতে বলা হচ্ছে যে একটা স্বৈরশাসক, তার বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু যারা আন্দোলন করছে তারাও যে স্বৈর শাসক হবে এটা তো তখন বোঝা যাচ্ছে না। যখনই ক্ষমতাটা চেয়ারটাতে বসে যায়, তখনই দেখা যায় তারা আগের মতোই অথবা আগেরটার চাইতেও খারাপ। ফলে আমরা যখন তুলনামূলক আলোচনা করি, আমার কাছে তো এখন আইয়ুব খানকে অনেক গণতান্ত্রিক মনে হয়, ইয়াহিয়া খানকে গণতান্ত্রিক মনে হয়। ইনফ্যাক্ট ইয়াহিয়ার যে 2টা বছর আমরা খুব নির্বিঘ্নে 25শে মার্চের আগ পর্যন্ত, হ্যাঁ 25শে মার্চের আগ পর্যন্ত না, 1লা মার্চের আগ পর্যন্ত মোটামুটি আমরা নিরুদ্বেগী ছিলাম। 1লা মার্চের পর 25শে মার্চ পর্যন্ত তো জনতার দখলেই ছিল, অন্যরকম এরিয়া ছিল, অন্যরকম পরিবেশ ছিল, আর আমরা ভালো ছিলাম, অনেকটা তুলনামূলকভাবে ভালো ছিলাম এরশাদের সময়ে। তখন মনে হইতো এরশাদ স্বৈরাচার, কিন্তু পরে দেখলাম এরশাদের পরে যারা আসছে তারা তো ডবল স্বৈরাচার। আমরা বলতেছি গণতান্ত্রিক। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো এক স্বৈরাচারকে হটানো গেল। হ্যাঁ, এরপর এখন কি ধরনের সামনে নির্বাচন, কি ধরনের সরকার আসতে পারে? এটা তো অন্তর্বর্তী সরকার, সুতরাং এটা নিয়ে আমরা খুব বেশি ভাবি না, তবে ভবিষ্যতে কারা আসবেন। 5ই আগস্টের পরে গত বছরের আমরা একটা মানে বলবো যে একটা দৃশ্যমান পরিবর্তন দেখছি। সেটা হচ্ছে এখন আমরা বুঝতে পারছি যে আমরা সবাই স্বাধীন। আমরা সবাই স্বাধীন মানে আমরা যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি, যা খুশি লিখতে পারি। আমরা যে কী পরিমাণ স্বাধীন এটা ফেসবুকে গেলে বোঝা যায়। এবং তারপরে এই যে আপনাকে পছন্দ হইল না, আমি দলবল নিয়ে আপনার উপরে চড়াও হইলাম, এই স্বাধীনতাটাও কিন্তু আগে ছিল না। এটা তো আর গণতন্ত্র না। আমরা বলছি গণতন্ত্র না, কিন্তু আমরা তো গণতন্ত্রের জন্যই এগুলো করছি, এটা বলছি না আমরা। এবং আপনাকে আমার পছন্দ হইলো না, মব নিয়ে ধরে পিটাই দিয়ে বললাম এ তো ফ্যাসিস্টের দোসর। সুতরাং যাকে তাকে 72 সালে এরকম হতো, যাকে তাকে মানুষ পিটাইতো রাজাকার বলে, এখন বলতেছে ফ্যাসিস্টের দোসর বলে। তাহলে আইনের শাসন কোথায়? আইনের কোনো শাসন নাই, এই দেশে কখনো ছিল না। এই দেশের মানুষ বেসিক্যালি আসলে আইন মানে না, আইন মানতে চায় না, এটা আমাদের জাতিগত বৈশিষ্ট্য। না, তাহলে আমরা কোথায় যাব, কোথায় যাচ্ছি, গন্তব্য কোথায়? হ্যাঁ, কিন্তু কোথায় যেতে চান বলেন আপনি? না, সেটাই বলেন, আপনি কোথায় যেতে চান? আমরা একটা সুন্দর ভবিষ্যতের কথা বলি, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি, এবং আমরা কি ভাবি সেখানে গণতন্ত্র হবে, সহনশীলতা থাকবে, মানুষ মানুষকে সম্মান করবে। এই বিষয়গুলো তো অধরাই থেকে যাচ্ছে। একটার পর একটা সরকার আসছে যাচ্ছে, কিন্তু এগুলো তো অধরা, আমরা তো ধরতে পারছি না। ফলে আমার কাছে এটাকে মনে হয় উইশফুল থিঙ্কিং। আমরা ইচ্ছা পূরণের গল্প বলতে পারি যে না এটা হবে, এটা হবে, কিন্তু বাস্তবে হয় না। কিন্তু যে এইসব যে কর্মকাণ্ড বললেন, রাজনীতির নামে যেসব হচ্ছে, এর সঙ্গে দেশের বৃহত্তর মানুষ, ধরেন 18 কোটির যদি জনগণ লোক সংখ্যা থাকে, 17 কোটি মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই। 18 কোটি মানুষের ধরেন 18 কোটি লোক 18 লাখ লোক রাজনীতি করে খুব বেশি হইলে, বা 36 লাখ, বা তাদের সমর্থক আরো 18 লাখ বা 36 লাখ, এরকমই হবে। এটা কোনোভাবেই 1 কোটির বেশি হবে না। এখন বাকি যারা আছে, মানে যারা রাজনীতি করে, তারা তো বলে আমরা জনগণের জন্য রাজনীতি করছি। আপনি নেতাদের ভাষা শুনেন, তারা আঙুল নেড়ে কথা বলে কিন্তু, এবং ধমক দিয়ে কথা বলে। বক্তৃতা যখন দেয় না, গলার রক টক ফুলিয়ে মনে হয় যেন ভস্ম করে দিবে, গর্জন করে রীতি। এত গর্জন করার কি আছে? পাবলিক মিটিংয়ে মানুষ বক্তৃতা শুনতে আসে, সেটা তো আপনি আস্তে আস্তে বলতে পারেন, এখানে তো গর্জন গর্জন করার তো কিছু নাই। কিন্তু তাদের মধ্যে এই যে একটা ভাব, আমাকে কথাটা বলতে হবে, গর্জন করতে হবে, মানে আমার বজ্রকণ্ঠ থাকতে হবে,
তাইলে মানুষ মনে করবে যে বেটা একটা নেতা, আদারওয়াইজ নেতা মনে হবে এটা না। কি একবার কায়িক শক্তি দেখানো, মানে গলার শক্তি, কায়িক শক্তি দুইটাই, মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায়, যেভাবে হাত পা মাথা আমাদের নেড়ে। এই রাজনীতির এই যে আপনি হ্যাঁ। বডি ল্যাঙ্গুয়েজ বললেন বা কায়িক শক্তি বললেন, এর সঙ্গে যুক্তি জ্ঞান, জ্ঞানের সম্পর্ক কি? না, জ্ঞানের সম্পর্ক নাই, মানে যারা বক্তৃতাগুলো দিচ্ছেন তারা তো নিজেদেরকে মহাজ্ঞানী, সব জানতা মনে করেন। একজন নেতা মানে হচ্ছেন তিনি সবচাইতে জ্ঞানী। তো তিনি কি মনে করেন, মানুষকে সচেতন করতে হবে। তা তিনি ধরে নিচ্ছেন মানুষ সচেতন নয় এবং তিনি সচেতন, তো তিনি আমাদেরকে সচেতনতা জ্ঞান দিবেন। এই ধারণা থেকেই কিন্তু এই নেতারা নেতাগিরিটা করে, কিন্তু পরে দেখা যায় যে তাদের মিনিমাম কোনো লেখাপড়া নাই। জনগণকে কতটা সামনে এগোতে পেরেছে, তাদেরকে কি বলে জনগণ, তারা তো কথায় কথা বলে জনগণের জন্য, আমি এটা বলছি, জনগণ এটা চায়। তো জনগণ তো হচ্ছে তাদের ক্ষমতায় আরোহণের সিঁড়ি, কাঁচামাল। জনগণের কাঁধে পা রেখে তারা ক্ষমতার মসনদে বসার পরে আর জনগণ নাই, তখন হচ্ছে তার পরিবার, তার আত্মীয়, তার গোষ্ঠী, তার পলিটিক্যাল সিন্ডিকেট। এর বাইরে কারো স্বার্থ তো দেখে না। এই বৃত্ত থেকে বেরিয়ে আসার কোনো উপায় কি নাই? আমরা যদি এই ইয়েটাকে, প্যাটার্নটাকে যদি কনস্ট্যান্টলি সমালোচনা করতে থাকি, মনে করেন যে এখন আওয়ামী লীগের দৃশ্যপটে নাই, একটা পরিবার আমাদের উপর জেগে বসেছিল, এখন এরপর বিকল্পটা কি? আমরা আরেকটা পরিবারের দিকে ঝুঁকবো, এটা কি হয় নাকি? না, সেটা হওয়া উচিত না। কিন্তু আমাদের এখানে কি 71 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা দেখি কোম্পানির শাসন। কি কোম্পানি? রহমান অ্যান্ড রহমান কোম্পানি। না, এরপর মাঝখানে হোসেন মোহাম্মদ এরশাদ কোম্পানি, এটা ছিল সাময়িক, কিন্তু বাকি পুরো সময়টাই রহমান অ্যান্ড রহমান। তো ফলে যেটা হয়েছে, এই কোম্পানির শাসনের অবসান। কথা হচ্ছে যে আমাদের এখানে যে কাল্ট ওয়ারশিপটা শুরু হয়েছিল, ব্যক্তি পূজার রাজনীতি, তাই না? এবং আপনি দেখবেন যে এক সময় শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু না বললে তারা বলতো এটা খুব গুনাহ হয়। শুধু বঙ্গবন্ধু না, তার আগে জাতির জনক, জাতির জনক বঙ্গবন্ধু না বললে এটা ব্লাসফেমি হয়ে যায়, এমন একটা ধারণা আওয়ামী লীগের। শহীদ জিয়া, শহীদ বলতে হবে, এবং স্বাধীনতার ঘোষক। তারপরে পৃথিবীর কোন দেশের নামের সঙ্গে এসব বিশেষণ যোগ হয় না। এখন শেখ হাসিনা সম্বন্ধে কি বলতো? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানসকন্যা, কওমি জননী শেখ হাসিনা, দেশরত্ন, এমপি। নওয়াব সিরাজউদ্দৌলার চাইতে অনেক বড় নাম। এখন খালেদা জিয়াকে বলতে হবে দেশনেত্রী খালেদা জিয়া। আপসীন নেত্রী খালেদা, আপসীন বলে, কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া, দেশনেত্রী ছাড়া এরা কেউ বলবে না। এখন তারা শুরু করেছে তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানকে বলে দেশনায়ক তারেক রহমান। তারা মনে করে এরকম একটা দুইটা শব্দ জুড়ে দিলে বোধহয় মানুষ যে বিরক্ত হয়। আমরা দেশনায়ক শুনেছিলাম সুভাষ বোসের নামের আগে। রবীন্দ্রনাথ তাকে দেশনায়ক বলে একটা লেখা লিখেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন। সেই দেশনায়ক এখন হচ্ছে তারেক রহমান। তো সুতরাং যাবেন কোথায়? এরশাদ বেচারা কিছু একটা চাচ্ছিল, তো হয়ে গেল পল্লীবন্ধু, পল্লীবন্ধু হয়ে গেল। তারপরে বঙ্গবীর, শুরুতে 72 সালে বঙ্গবীর ছিলেন ওসমানী, কর্নেল ওসমানী, যিনি সেনাবাহিনী। পরে দেখলাম বঙ্গবীর ছিনতাই করে নিয়ে গেছে কাদের সিদ্দিকী, তিনি নাকি বঙ্গবীর। আবার বঙ্গতাজও, ওই যে 72 সালে কাপাসিয়াতে একটা মিটিং করতে গেছেন তাজউদ্দিন আহমদ, বাস এই মাঠের মধ্যে পাবলিক স্লোগান দিল বঙ্গতাজ তাজউদ্দিন, বাস উনিও বঙ্গতাজ হয়ে গেল। মানে এই যে একটা, আমরা এই স্তুতি বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবো না। আপনি কোনো মৌলানার আগে মৌলানা, মুফতি বা অমুক টমুক, বাবুনগরী, দেওয়ানবাগি, এটা কিছু লাগায় না দিলে তো তার ইয়েটা হয় না, ওজনটা বাড়ে না। রাজনীতিবিদ নেতাদেরও তাই, কিছু একটা শব্দ জুড়ে না দিলে তাদের ওজন বাড়ে না। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচন কি চেহারা দেখতেছে? এই দেশে 12টা নির্বাচন হয়েছে, এর আগে 13 নম্বরটা হবে। তো 12টার তুলনায় 13 নম্বরটা তো আর একেবারে মানে অন্যরকম আলাদা হবে এটা মনে করার কারণ নাই। এই 12টার মধ্যে 6টা ছিল আবার তামাশার নির্বাচন, মানে অন্তর্ভুক্তিমূলক ছিল না, আর 6টাতে বিভিন্ন দল পার্টিসিপেট করেছে। সো 13 নম্বর নির্বাচনটাতে যেসব সমস্যা আমাদের দেশে আছে, যেটা গত 12টা নির্বাচনে সুরাহা হয় নাই, সে 13 নম্বর নির্বাচনে সব মুশকিল আসান হয়ে যাবে, এটা মনে করার তো কোনো কারণ নেই। আপনি বলছেন 6টা নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি, বা শাসক দলের, শাসক গোষ্ঠীর আর সরকারের
পাতানো নির্বাচন হয়েছে বা তার ইচ্ছা পূরণ হয়েছে, হ্যাঁ। আগামী নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক হবে? না, অন্তর্ভুক্তিমূলক তো হচ্ছে না। তার কারণ হলো যে এর মধ্যে তো আওয়ামী লীগ নাই। এখন আপনি দেখেন একটা জিনিস, আপনি যদি অন্তর্ভুক্তিমূলক বলেন, সব মতামতের লোকদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে। কি বলে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং এই নির্বাচনে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হবে না বলেই আমরা শুনে আসছি। ভালো, স্বৈরাচার ইত্যাদি ইত্যাদি। তা আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ 3টা তামাশা নির্বাচন করেছে, তারা নির্বাচনগুলিকে অন্তর্ভুক্তিমূলক হতে দেয় নাই। তারা বিশেষ করে বিএনপিকে তারা কোণঠাসা করে রেখেছে, বাধ্য করেছে তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে। ঠিক আছে, তো সেই জন্য নির্বাচন সেই জন্য নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই। একই ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা আগামী নির্বাচনে যদি, প্রশ্ন তো উঠবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করেছেন, এই নির্বাচনে তো জনমতের শুধু আওয়ামী লীগ না, এর মধ্যে জাতীয় পার্টি 14 দল, জাতীয় পার্টির ব্যাপারটা এখনো তারা সিদ্ধান্তে আসেনি, কিন্তু তাদের আওয়ামী লীগ নিয়ে আসে। কিন্তু বাকিরা তো ভয়েই হয়তো বের হবে না। আওয়ামী লীগের যারা, কিন্তু আওয়ামী লীগের যে লাখ লাখ সমর্থক আছে তারা কি করবে? সমর্থক আছে অনেক। এখন এই সমর্থকদের মধ্যে যারা একেবারে ডাইহার্ড আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ যাদের ধর্ম, তারা তো হয়তো ভোটেই যাবে না। আর যারা এটাকে সমর্থন করেন বা ভোট দেন মাঝে মধ্যে, কিন্তু আওয়ামী লীগটিকে ধর্ম মনে করেন না, তারা অন্য মার্কায় ভোট দিবেন। তো সেখানে হয়তো স্থানীয় বিবেচনাটা কাজ করতে পারে। প্রতিটি নির্বাচন আসলেই আমরা দেখি যে প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা, এবং আপনি 73 থেকে সব নির্বাচনেই তারা তাদের ভুক্তভোগী হতে হয়েছে। তারা কোনো না কোনোভাবে আক্রমণ, কোনো না কোনো পক্ষের, হয় বিজয়ী দল বা পরাজিত দলের আক্রমণের শিকার হয়েছে। আগামী নির্বাচনে কি মনে করেন তার নিরাপদ থাকবে? মনে হয় না, কারণ হঠাৎ করে তো মানুষের খাসলত বদলাবে না। এখন সংখ্যালঘু যারা আছে তাদেরকে তো সংখ্যাগুরুরা মনে করে, বিশেষ করে রাজনীতিবিদরা গণিমতের মাল মনে করে, এবং তারা তাদেরকে সবসময় ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তো এবারও তাই হবে, এর বাইরে যাবে না। এবং এই সংখ্যালঘু কিন্তু খুব, ব্যবধানটা খুব কাছাকাছি না, অনেক বেশি, তাই না? এখানে ধরেন 9% সংখ্যালঘু আর 91% সংখ্যাগুরু, তাহলে তো এটা তো বিস্তর ব্যবধান। তারপরে আপনি ওই তো এখনো কিছু কিছু ভোট ব্যাংকের রাজনীতি হবে। যেমন আমি দেখলাম যে বিএনপি সম্ভবত বড় দল, তারা হিন্দু সম্প্রদায়ের 2 জনকে নমিনেশন দিয়েছে। জামাত ইসলামী একজনকে দিয়েছে। তো এই সাকুল্যে 3 জন। তো যাদেরকে দিয়েছে সেখানে ভোট ব্যাংক আছে, আই এম শিওর। তো সেই জন্য সেটা দিয়েছে, জামাতের এটা তো বোঝাই যায়। তো এই 3 জন দিয়ে তারা বলছে, তারা কিন্তু আবার বলছে এই দেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই এক। তো সবাই এক হইলে মাত্র 3 জন কেন, আর তো বেশি দিতে পারতো। অর্থাৎ যে বিভাজনের রাজনীতিটাকে লালন পালন করে এই দলগুলো, তারা দেখেছে তারা এখানে, মানে যাদেরকে তারা মনে করে সংখ্যালঘু, ব্রাত্য, প্রান্তিক, তাদেরকে তারা স্পেস দিতে চায় না। ব্যাপারটা তাই। সরকার রাজনৈতিক দলগুলোর সাথে হিন্দু সম্প্রদায়কে নিয়ে আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হইল তারা তো সবাই স্বৈরাচারের দোসর বানিয়ে দেওয়া হয়েছে, এবং হিন্দু মানেই হচ্ছে ভারতের দালাল, রয়ের এজেন্ট, এই প্রচারটা আছে। ফলে তারাও যে ইফেক্টিভলি একটা, মানে তারা গোষ্ঠীগত দাবি দাবা নিয়ে সোচ্চার হবে, সেখানেও সমস্যা আছে। হলেই আপনি বলবেন যে বেটা এটা করাচ্ছে। মানে এটা তো পাকিস্তান আমলের ব্যাধি। পাকিস্তান আমলে যা কিছুই হতো হিন্দু এবং ভারতের উপর দোষ চাপানো হতো। এখনো আমরা, এবং পাকিস্তান আমলে যারা এই দেশে স্বায়ত্তশাসন গণতন্ত্রের জন্য আন্দোলন করত, তাদেরকেও বলা হয়তো ভারতীয় এজেন্টরা এসে এখানে ভাষা আন্দোলন করেছে। এটা ওই সময় তো শাসন আন্দোলন, জিন্নার বক্তৃতাতেই আছে, 48 সালের বক্তৃতা আছে যে তারা বাইরের শক্তি, বাইরের শক্তি আছে। তাহলে আমরা এই 70 বছরে এগোলাম কতটা? আমরা এগোতে চাই নাই, আমরা এগিয়েছি, অনেকটাই এগিয়েছি। ধরেন আমাদের পায়ে স্যান্ডেল ছিল না, এখন জুতা আছে। আমরা এখন যে পোশাক পরি, আমরা আগে এরকম পোশাক, আমরা গায়ে গতরে অনেক মোটা তাজা হয়েছি। আগেকার ছবিগুলো দেখেন,
রোগা পাতলা রাজনীতিবিদরা বিশেষ করে এখন তার সবাই মোটা তাজা, মানে প্রচুর স্নেহ জাতীয় পদার্থ তাদের আমরা কি শরীরে ঢোকে। মোটা তাজাকরণ প্রক্রিয়ায় রাজনীতি হ্যাঁ। চলছে? রাজনীতি মানেই হচ্ছে কিছু লোকের মোটা তাজাকরণ, এর থেকে বাইরে বেরিয়ে এবং আসতে পারি না এটা আমরা? এটা হচ্ছে মানে বিনা পুঁজিতে বিনিয়োগ। তাহলে তো রাজনীতি কি না 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 বলতে হয়? রাজনীতিকে না বলে আপনার বিকল্প কি? বিকল্প তো আমরা পাচ্ছি না কিছু। তাইলে হবে স্টেট অফ, আমি কি বলবো এটাকে, ফেলিয়ার। এনার্কি বলতে Anarchy। পারেন, যে রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের দেশে এখন এমন, এই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র না। ফলে এটা রাষ্ট্রটা দিলে কার? রাষ্ট্রটা হচ্ছে অলিগার্কের একটা গোষ্ঠী, যারা নিজেদের ব্যবহারে রাষ্ট্রটাকে মানে দখল করে তাহলে নিয়েছে। কি আমরা এক অলিগার থেকে আরেক অলিগারে চলে যাচ্ছি? সেটাই, জনগণ সেটাই। সেভাবেই যাচ্ছে। হ্যাঁ, সেটাই, এক অলিগার থেকে আরেক অলিগার, এক সিন্ডিকেট থেকে আরেক সিন্ডিকেট। এর থেকে পরিত্রাণের কোনো উপায় নাই? পরিত্রাণের উপায় হলো, হয় যদি সেই ধরনের একটা প্রবল জাগরণ, সুনামির মতন, হ্যাঁ, প্রবল অভ্যুত্থান, আমরা যেটা বিভিন্ন দেশের বিপ্লবে দেখেছি, 17 সালে রাশিয়া, 49 সালে চীনে, পরবর্তীতে ভিয়েতনামে, কিউবায়, তো সেই রকম তো নাই আমাদের এখানে, হয় নাই। ওই ধরনের একটা আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লবের মধ্যে দিয়ে যদি একটা রেজিমেন্টেড সরকার আসে, সেই সরকারও কর্তৃত্ববাদী, কিন্তু তারা চোর না। আপনি দেখবেন, এই যে চীনের কথাই আমরা যদি উদাহরণটা দেখি, চীনে তো একদলীয় সরকার, তাই না, প্রচণ্ড কর্তৃত্ববাদী, সেখানে ভিন্ন মতাবলম্বীদের কোনো জায়গা নেই। জায়গায় নেই, কিন্তু সেখানে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ নয়-ছয় করলে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যোগ্যতা দিয়েই সেখানে হ্যাঁ, পদ পেতে হয়। কিন্তু আমাদের এখানে পুরো উল্টো। আপনি যে সব অভ্যুত্থান এবং গণজাগরণের কথা বললেন, আরব বসন্ত হলো, কিন্তু আরব বসন্তের কিন্তু ফল জনগণ পায়নি। হ্যাঁ, তো এবারে 24-এ যে গণজাগরণ হলো, এবং এটি বলা হয় যে আমাদের অতীতে যতগুলো জাগরণ হয়েছে, যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, তার চেয়ে ব্যাপকতর। কিন্তু এটার ফলাফলটা কি হলো? 24-এর গণ অভ্যুত্থানের মানে অ্যানাটমি হয়তো ভবিষ্যতে হবে, আমরা তো এখনো পুরো ক্যানভাসটা জানি না। আমরা দেখেছি যে ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলনটা, তারপরে ছাত্রদের মধ্যে, তরুণদের মধ্যে, এবং এগুলো শহরে, গ্রামে কিন্তু এটা নাই, আপনি গ্রামে এটা পাবেন না। সুতরাং গ্রামের লোকেরা সবসময়ই ব্রাত্য, তো 70% লোক গ্রামে থাকে। তো এই যে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে, উলটপালট ঘটায়, অভ্যুত্থান ঘটায়, সবই কিন্তু হচ্ছে শহর কেন্দ্রিক। তো সুতরাং এটা দিয়ে তো পুরো দেশটা বোঝা যাবে না। যেদিন এখানে কারফিউ হলো, ইন্টারনেট বন্ধ হলো, হরতাল হলো, সেদিনে তো গ্রামের লোক মাঠে চাষ করতেছে, গ্রামের বাজারে উরস হচ্ছে, নর্মাল সব কিছু, জীবনযাত্রা স্বাভাবিক। স্বাভাবিক। কারণ তাদের তো এটা ছাড়া উপায় নাই, তাদের তো ওই আন্দোলনের বিলাসিতা তো তাদের সাজে না। সময় মতন বৃষ্টি হলে তারপরে যে ধানের চারা রোপণ করতে হবে, এটা তো ডিলে করা যাবে না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ তো আর বিলাসিতা বলা যায় না। সেখানে তো অন্যায়ের ধরনটা অন্যরকম। না, সেখানে আমাদের এখানে যেটা হলো, হ্যাঁ, এরপর জনগণের মধ্যে যে একটা এই হ্যাঁ, মধ্যবিত্তের হ্যাঁ, মধ্যেই হ্যাঁ, যে একটা আকাঙ্ক্ষা তৈরি হ্যাঁ। হয়েছিল, গত 15 মাসে কি সেই আকাঙ্ক্ষাটা না, ধীরে ধীরে? আমি তো এখন যা শুনছি গ্রামে, মানে আগে তো প্রচুর চাঁদাবাজি হতো, একটা অটো চালাইলে তাকে টাকা দিতে হয়, অমুক রাস্তার অমুক মোড়ে গেলে, বাস চালাইলে টাকা দিতে হয়, বাজারে গিয়ে মালপত্র নিয়ে গেলে তাকে চাঁদা দিতে হয়। এখন চাঁদার রেট নাকি বেড়ে গেছে। না, নাকি না, সত্যি না না, এরকম বেড়ে গেছে। বলেছে। আমি তো চাঁদা দিই না, বলতে পারি না, আচ্ছা, কিন্তু যারা চাঁদা দেয় তারা বলছে চাঁদার রেট বেড়ে গেছে। কারণ এখন ভয়াবহ অবস্থাটা কি জানেন, চাঁদা দিতে একটু গড়িমসি করলে বা না দিলেই বলা হবে বেটা আওয়ামী লীগ, পিটাও ধরে থাকে। না, আরো বলা হয় যে তখন চাঁদা দিতে হতো এক পক্ষকে, এখন অনেক পক্ষ দাঁড়িয়েছে। না, পক্ষ আগেও ছিল, আমরা আসলে জানি না পুরো সিস্টেম। না, এটা এমন একটা জিনিস, এটা নিয়ে একটা গবেষণা হইতে পারে। মনে করেন যে এটা আপনি পারবো না, কারণ ও স্বীকার করবে না কেউ, কিন্তু একজন গোয়েন্দা, সে যদি একজন পণ্য বিক্রেতা সেজে সেখানে যায়, তারপরে সে কিন্তু পুরো নেটওয়ার্কটা বের করার চেষ্টা করতে পারে। যেমন ধানমন্ডি লেকের পারে আমি রেগুলার হাঁটতে যেতাম, তো সেখানে যত বসে না ফলারি সবজি নিয়ে, প্রত্যেককে 50 টাকা করে দিতে হয়। কোনো কোনো দিন রেট আবার বেড়ে যায়, শুক্রবারের রেট বেশি।
এই টাকাটা একজন তুলে নিয়ে যায় এবং তার সাথে কমিশনারের সম্পর্ক, তার সাথে থানার সম্পর্ক, তার সাথে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সম্পর্ক, এবং এইটার যে নেটওয়ার্কটা সেটা অনেক উঁচু পর্যন্ত যায়। এই অশুভ নেটওয়ার্ক ভাঙার কোনো উপায় নাই? এটা তো প্রচণ্ড রকমের একটা, মানে আমি মনে করি যে একটা মানে বিপ্লব, জাগরণ, বিপ্লব আমরা তো বলি, কিন্তু এটা কিভাবে হবে? আর যে জিনিসটা হবে একটা ভয়ঙ্কর রকমের, এই ধরেন আইন করে আপনি এটা দমন করতে পারছেন না, তাই না? তাহলে কি হবে? একটা মারদাঙ্গা। ধরেন আমি ভিকটিম, আমাকে রেগুলার চাঁদা দিতে হচ্ছে, আমার সহ্য হচ্ছে না, ধরে আপনারা সবাই 50-60 জন মিলে আপনাকে ধোলাই দিলাম, তারপরে সে আরও লোকজন নিয়ে আসলো, তাদেরকেও ধোলাই দিলাম, তখন কি হবে? একটা সিভিল ওয়ার সিচুয়েশনের মতন হয়ে যাবে, বুঝছেন? এইভাবে চলবে, এবং এই ধরনের যদি চলে তখন আমরা কি বলি, দেশে অরাজকতা বেড়ে গেছে। কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু বিপ্লবের পরে আমরা এই ধরনের পরিস্থিতি দেখেছি, টার্মোয়েল কয়েক বছর ধরে, এবং মনে করি 1 দশক ধরেও এরকম চলেছে, তারপরে একটা স্থিতি এসেছে। ফলে যেটা হয়, যে কোনো আন্দোলনের পরে জনগোষ্ঠীকে একটা দীর্ঘ সময় ধরে একটা মূল্য দিতে হয়, পরবর্তী জেনারেশনগুলো তার সুফল ভোগ করে। অন্তর্বর্তী সরকার তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার জন্য অনেকগুলো কমিশন করেছে, জুলাই সনদ করেছে, আর সেটা কি কোনো কাজে দেবে বলে মনে করেন আপনি? না, কমিশন তো আমি সব তো, মানে কমিশনে তো অনেক কিছু আছে, তো কমিশনে তো অনেক কিছু নাই, কাগজে লেখা কাগজে, কিন্তু সেখানে তো সংবিধান নিয়ে মাতামাতিটা বেশি হয়েছে। মনে করেন আমি নিরাপদে রাত 10টা-12টার সময় রাস্তায় হাঁটতে চাই, এটা নিয়ে কমিশনের কমিশন তো এটা গ্যারান্টি দিতে পারবে না, লিখে দিলেও হবে না যে কোনো নাগরিক যে কোনো সময় রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবে, এটা তো আর কমিশনের না। কিন্তু আমি তো সেটা চাই, আমি চাই প্রতিদিন যাতে জিনিসপত্রের দাম না বাড়ে, আজকে একটা বাড়লো 2 বছর পরে বাড়ুক। আমি উদাহরণ দিই, 60-এর দশকে 8-9 বছর ধরে আমি কোনো ওই মূল্যস্ফীতি দেখি নাই। এই আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন লবণের সের 4 আনা, যখন ক্লাস 10-এ পড়ি তখনও লবণের সের 4 আনা। তো এটা কি করে সম্ভব? এখন কেন এটা হয় না? না, আমাদের তো প্রতিবেশী দেশগুলোয় তো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো তো পেরেছে শৃঙ্খলায় আনার। এই যে জিনিসপত্রের দাম বলি, কি বলে বেকারদের চাকরির সংস্থান বলি, বা মানুষ একটু ভালো থাকবে, এটা করার কি সক্ষমতাই নাই আমাদের, মানে যারা রাষ্ট্র দায়িত্বে আছে? আমি জানি না, বাট আমাদের সম্পর্কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ম্যাকলে যে মন্তব্য করেছিলেন সেটা তো এখনও প্রাসঙ্গিক। সে বলেছিল এই গাঙ্গেয় উপত্যকার মানুষরা তারা খুব খারাপ, অলস, হিংস্র, পরশ্রীকাতর, মিথ্যাবাদী, এবং আসলেও তো তাই। আমাদের লোকজন অনবরত মিথ্যা কথা বলছে। আপনি একটা জিনিস বাইরে রেখে আসেন, দেখবেন যে সেটা আর নাই, মানে চুরি, খাদ্যে ভেজাল দেয় দেশের মানুষ, ওষুধে ভেজাল দেয় এই যে, মানে রেস্টুরেন্টে পচা বাসে খাবার সরবরাহ করে। তো এগুলি তো কোনো সরকার ঠিক করতে পারবে না। মানুষ একটা জাতি হিসাবে আমরা একেবারে পচে গেছি। এর থেকে উত্তরণের কোনো পথ আমরা খুঁজে পাবো না? উত্তরণের পথ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো আমাদের অভিশাপ দেবে। হ্যাঁ, আমরা এইভাবে বলতে পারি, আমরা মানুষের কাছে আবেদন করতে পারি তোমরা ভালো হয়ে যাও। কিন্তু যারা আবেদন করবে তারা যদি ভালো না হয় তাহলে তো মানুষ, সমস্যাটা হচ্ছে এটাই, যারা এই আবেদনটা করবে তারা তো রোল মডেল হতে পারছে না, কারণ তাদের জীবনাচরণে তো সেইগুলো নাই। প্রচলিত অর্থে যেগুলো বলা হয় না, অর্থাৎ হচ্ছে জাতিগতভাবে আমাদের একটা মানসিক উত্তরণ দরকার, চিন্তার উত্তরণ দরকার, আমাদের কাজের উত্তরণ দরকার। এবং এই কথাটা আমি এইভাবেও বলতে পারি, আমরা একটা রাষ্ট্র পেয়েছি, আমরা এখনও একটা জাতি হয়ে উঠতে পারিনি, একটা জনগোষ্ঠী আমরা। বাট এটা হচ্ছে কার্ল মার্কস মধ্যবিত্ত সম্পর্কে একটা কমেন্ট করেছিলেন, এ স্যাক অফ পটেটোস, মানে একটা আলুর বস্তার মধ্যে, আলু কিন্তু সবগুলো বিচ্ছিন্ন, আলাদা আলাদা, একটা বস্তায় ভরলে বলতে পারেন যে 1 বস্তা আলু। আমাদের অবস্থাতে আমরা একটা রাষ্ট্রের কাঠামোর মধ্যে আছি, 18 কোটি মানুষ, কিন্তু আমরা প্রত্যেকেই আলাদা আলাদা, বিচ্ছিন্ন। আমরা 5 জন লোক একসাথে হইলে 5টা মত হয়, আমাদের 10টা মত হয়। হ্যাঁ, এখন আমরা আবার জাতীয় ঐক্যের কথা বলি না, তারপরেও তো মানুষ, আমরা হতাশ হলে চলবে না, আশায় জিয়ে রাখতে হবে। এটা বলে নিজেকে সান্ত্বনা দিতে হয়, সেই সান্ত্বনাই দেব। তবে অতীতের চেয়ে ভবিষ্যৎ খারাপ হবে না, অন্তত এটুকু তো চাইতে পারি। ওকে, আমি নিকট ভবিষ্যতে আমি তো কোনো আশার আলো দেখি না, তবে দূরবর্তী ভবিষ্যতে হয়তোবা আরেকটা জেনারেশন এসে যদি সমাজটা পাল্টাতে পারে। আপনি ঠিকই বলেছেন, আমরা খুব তাড়াতাড়ি যদি নতুন স্বপ্ন নাও দেখি, সুদূর ভবিষ্যতে হলেও আমাদের পরবর্তী জেনারেশন যাতে ভালো থাকতে পারে এবং আমিও ভালো থাকি,
সবাই ভালো থাকে এই মানসিকতা যাতে আমরা তৈরি করতে পারি, এরকম একটি সমাজ চাই। এবং মহিউদ্দিন আহমদ বললেন যে আমরা রাষ্ট্র বদল করেছি কিন্তু নিজেদের বদল করতে পারিনি, সমাজ বদল করতে পারিনি। আসুন আমরা সমাজ বদলের স্বপ্ন দেখি।